নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি তসমিনা। শুরুতে আরজিকর কাণ্ডের খবরে নজর রাখবো। সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। গতকালই আমরা যে ছবি দেখেছিলাম, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তাকে সিবিআই তলব করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সিবিআইয়ের আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার গাড়ি থামিয়ে আটক করা হয় সন্দীপ ঘোষকে। আরজিকরেও সিবিআইয়ের রাতভর তল্লাশি। যে খবর সামনে আসছে, একদিকে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, অন্যদিকে রাতভর তল্লাশি আরজিকরে সিবিআইয়ের আধিকারিকদের। সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার তার গাড়ি থামিয়ে আটক করা হয় সন্দীপ ঘোষকে। একই সঙ্গে আরজিকরেও সিবিআইয়ের রাতভর তল্লাশি। কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে, সরাসরি সিজিও থেকে রয়েছে রিয়া। রিয়া, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? তসমিনা, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল প্রায় 3:30 যখন ঘড়ির কাটায়, সেই সময় একদম কার্যত বলা চলে হাইজ্যাক করা হয় এই সন্দীপ ঘোষকে। সল্টলেকেরই একটি জায়গা থেকে তাকে কার্যত হাইজ্যাক করে আনে সিবিআই কর্তারা, এবং যেখানে দেখা যায় যে সিবিআই এর গাড়িতেই সেই সন্দীপ ঘোষ, যে কিনা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তাকে নিয়ে আসা হয়। এবং তাকে নিয়ে এসে যে ছবি আমরা দেখেছিলাম, যে কার্যত ঘাড়ের হাত দিয়ে, ঘাড় ধরে যেটা বলা যাবে না, যে ঘাড়ে হাত দিয়ে তাকে বার করে এবং গাড়ি থেকে বার করার পর সোজা সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে বেশ কয়েক ঘন্টা তাকে শুধুমাত্র বসিয়ে রাখা হয়। কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু না, শুধুমাত্র বসিয়ে রাখা হয় এবং তারপরে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে। এবং সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ যখন গতকাল মধ্যরাতে চলছিল, সেই সময় যেটা দেখা যায় যে আরেকটি টিম সিবিআই এর, যে স্পেশাল ব্রাঞ্চের যারা আধিকারিকরা, তারা কিন্তু আরজিকরে 3D স্ক্যানিং করছিল। অর্থাৎ যেখানে প্লেস অফ অকারেন্স, সেই যে ঘটনাস্থল, সেখানে 3D স্ক্যানিং করছিল। এই 3D স্ক্যানিং কি, যেটা হচ্ছে যে এই আধিকারিকরা তারা পিওতে, অর্থাৎ প্লেস অফ অকারেন্সে না গিয়ে তারা একদম অফিসে বসে বা যেখানেই তারা তদন্ত করুক না কেন, সেই জায়গায় বসে একদম 3D বিষয়টা দেখতে পাবে, যেখানে একদম পুঙ্খানুপুঙ্খ ঘটনাস্থলের সমস্ত বিষয় দেখতে পাবে। তার জন্য পিও ভিজিট করার বারংবার দরকার লাগবে না। সেই 3D স্ক্যানিং করে এবং একই সঙ্গে তল্লাশি অভিযানও তারা চালায়। কেন তল্লাশি অভিযান সেটাও তোমাকে জানিয়ে রাখবো, যে ঘটনার দিনকে কে বা কারা সেখানে ছিল, যেটা প্রথম দিনের রেজিস্টার কালেক্ট করেছিল সেখান থেকে, অর্থাৎ সেদিন তার নাইটে এই ঘটনাটি ঘটে, কিন্তু তার আগে কারা ছিল, সকাল থেকে একদম রাত অবধি কারা ডিউটিতে ছিল, কারা এসেছে কারা গেছে, সেটা একদম ওয়ার্ড বয় থেকে আরম্ভ করে বিভিন্ন যে নার্স থেকে আরম্ভ করে, ডাক্তার থেকে আরম্ভ করে, গ্রুপ ডি স্টাফ যারা রয়েছে, প্রত্যেককে সেই লিস্টেড করে তারা এবং তাদেরকে একে একে ডেকে পাঠানো হয়। গতকাল যখন সন্দীপ ঘোষকে একদিকে জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে যেটা দেখা যায় প্রায় অনেকটা রাত, তখন ঘড়ির কাঁটায় প্রায় 11টা 11:30 বাজে, সেই সময় কিন্তু বেশ কয়েকজনকে দেখা যায় যে গ্রুপ ডি স্টাফ সেখানে রয়েছে, নার্স রয়েছে এবং একাধিক গ্রুপ ডি স্টাফ রয়েছে, সিকিউরিটি রয়েছে এবং ওয়ার্ড বয় রয়েছে। এরকম বিভিন্ন জন, কিন্তু সব মিলিয়ে প্রায় 13 জনকে সিবিআই দপ্তরে ঢুকতে দেখা যায় এবং তাদের বয়ান রেকর্ড করা হয়। সেদিনকে ঘটনার সময় তারা কি দেখেছে, কি হয়েছিল, তারা ঘটনা সময় কোথায় ছিল, তাদের লোকেশন কি ছিল, সমস্ত বিষয়টা তাদের বয়ান রেকর্ড করা হয় এবং তারপরে দেখা যায় যে কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষ কোথায় গেল? কারণ এই মুহূর্তে আমরা সিজিও কমপ্লেক্সে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি বা যেটা জানতে পারছি, যে সন্দীপ ঘোষ আদেও এই সিজিও কমপ্লেক্সে রয়েছে কিনা, নাকি এই সিজিও কমপ্লেক্স ছেড়ে সে বেরিয়ে গিয়েছে, আজকে ফের তিনি আসবেন কিনা, এই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। কারণ তোমাকে জানিয়ে রাখবো, এই সিজিও দপ্তরে একাধিক গেট রয়েছে। কোথা দিয়ে সন্দীপ ঘোষ মিডিয়া এড়ানোর জন্য চলে গেছে কিনা, বা আজকে সে এখনো এই সিবিআই দপ্তরে আছে কিনা, সেই বিষয়টা যদিও এখনো স্পষ্ট নয় এবং সিবিআই এর তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েও কিছু জানানো হয়নি। তবে গতকাল মধ্যরাত প্রায় 3-4 নাগাদ, তোমাকে বলে রাখবো যে ভোর রাত নাগাদ, তখনও অবধি কিন্তু এই যে সন্দীপ ঘোষ, যে প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের,
সেই সন্দীপ ঘোষের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে, তখনও অবধি সে বেরোয়নি, কিন্তু তারপরে সে বেরিয়ে গিয়েছে কিনা সিবিআই এর হেল্প নিয়ে, কারণ কোর্টের নির্দেশ যে ছিল, যেটা দেখা গিয়েছিল যে সে প্রোটেকশন চেয়েছিল, সেই বিষয় নিয়ে সে বেরিয়ে গিয়েছে কিনা, সিবিআই তাকে প্রোটেকশন দিয়েছে কিনা, এই বিষয়টা যদিও এখন অবধি স্পষ্ট নয়। সেই কারণের জন্য এটা বলা যাবে না যে সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষ এখনো আছে কি নেই। তবে যেটা জানা যাচ্ছে যে তার ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তার যে বয়ান, সেই বয়ান কিন্তু যেমন সেগুলো যেমন নথিভুক্ত করা হয়েছে, তেমনি কিন্তু তার বয়ানের সঙ্গে এই যে গ্রুপ ডি বা তার যারা ওয়ার্ড বয় ছিল বা যারা সিকিউরিটি গার্ড ছিল, যারা নার্স ছিল, তাদের বয়ানও কিন্তু মিলিয়ে দেখা হয়েছে, ঠিক যে কোথায় কোথায় সিকিউরিটি ল্যাবস ছিল, তারা কি বলেছে। এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখবো যে যে চারজনের কথা বলা হয়েছিল যে তার সঙ্গে বসে এই তরুণী ডাক্তার যার নৃশংস হত্যা হয়েছে, সে কিন্তু খাবার খেয়েছিল, সেই চারজনকেও ডাকা হয়েছিল বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এর যারা ব্যাচমেট, অর্থাৎ এই তরুণী ডাক্তারের যারা ব্যাচমেট ছিল, তাদেরও কিন্তু একই সঙ্গে তলব করা হয়েছিল, ডাকা হয়েছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে আমরা ক্যামেরায় ছবি তাদের করিনি, তাদেরকে আমরা চোখে দেখেছি, তারা বেরিয়ে গিয়েছে। 3 থেকে 4 জন ছিল তার ব্যাচমেট, কারণ তাদের ছবি করিনি যেহেতু তারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নয়, শুধুমাত্র রেফারেন্স বা 160 সিআরপিসি যেটা সাক্ষী হিসাবে তাদেরকে তলব করা হয়েছিল, তাদের বয়ান রেকর্ড হয়েছিল, সেই কারণের জন্য তারা মুখ ঢেকে এসেছিল। তাই তাদের যে আইডেন্টিটি সেটা ডিসক্লোজ করা সেটা হয়তো উচিত নয়, সেই কারণের জন্য আমরা তাদের ছবি দেখাতে পারছি না। তবে তারা এসেছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ তার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমাকে রিয়া। আমরা কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আপনাদের যেমনটা জানিয়ে রাখবো, সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই এর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শুক্রবারই গাড়ি থামিয়ে আটক করে সিবিআই আধিকারিকরা এবং এরপরই সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়, তাকে রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি যে খবর জানালেন যে সন্দীপ ঘোষ তিনি সিজিও কমপ্লেক্সে আছেন কিনা তা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট নয়। আরজিকরে তাণ্ডবের ঘটনায় মুখ্যমন্ত্রীর নিশানায় রামবাম, সিপিএম বিজেপি ভাঙচুর করেছে। জাতীয় পতাকা নিয়ে গুন্ডাগিরি করা যায় না, গিয়েছিলেন তো প্রমাণ লোপাট করতে। 4 তলার বদলে ভুল করে 3 তলায় গিয়ে ভাঙচুর, এমনটাই কিন্তু তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরজিকরে ভাঙচুরের ঘটনায় রামবামকেই কিন্তু একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম বিজেপি ভাঙচুর করেছে, এমনটাই কিন্তু মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি মন্তব্য করেছেন যে দুষ্কৃতী তারা কিন্তু প্রমাণ লোপাট করতে গিয়েছিলেন, ভাঙচুর করতে গিয়েছিলেন, তবে তারা কিন্তু সিপিএম বিজেপির কর্মী, এমনটাই কিন্তু মন্তব্য মুখ্যমন্ত্রীর। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে, আরজি করে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি, আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত, এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না, জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়, মনে রাখবেন। আন্দোলনটা ছিল বিচারের জন্য, আন্দোলন ছিল আমি জানি তাণ্ডব করে যাচ্ছেন, গেছিলেন তো আরজি করে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ভোটটা একটু বদলে গেছিল। আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় 20 সেকেন্ড পরে চলে গেছিলেন, যতদূর আমি প্রেসের থেকে শুনেছি, এবং সেখানে গিয়ে 2টো ফ্লোর ভাঙচুর করেছেন।
জীবনদায়ী ওষুধ আপনারা লোপাট করেছেন, আপনারা সিসিটিভি গুলো ভেঙে দিয়েছেন, আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন, আপনারা স্ক্যান গুলো ভেঙে দিয়েছেন। আপনারা জানেন না একটা হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে, রোগীর জন্য কতটা জিনিস নিতে হয়। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বলতে পারছি না। 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি এন্ড সিপিএম। এখন সময় একটা বিরতি, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরলাম বিরতির পর। মহিলাদের রাত দখল কর্মসূচির মাঝে চরম বিশৃঙ্খলা, আরজি করে দুষ্কৃতীদের দাপাদাপি, জরুরি বিভাগে ভাঙচুর, ঘটনায় গ্রেপ্তার বেড়ে 25। উই ওয়ান্ট জাস্টিস বলে কারা এই হামলা চালালো, কারা গুন্ডামির নেপথ্যে রয়েছে, মাথা চাড়া দিচ্ছে একাধিক প্রশ্ন। আন্দোলনটা ছিল বিচারের জন্য, আন্দোলন ছিল নারী সুরক্ষার জন্য, কিন্তু বুধবার মধ্যরাতে নারী সুরক্ষার স্বতঃস্ফূর্ত আন্দোলন মুহূর্তে বদলে যায় তাণ্ডবে। মেয়েদের রাত দখলের মাঝেই দুর্বৃত্তদের বেপরোয়া লাগাম ছাড়া গুন্ডামি। মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, কিন্তু আচরণে শরীরী ভাষায় বেলাগাম বেপরোয়া মনোভাব, মুখে চোখে চরম আক্রোশ। স্বতঃস্ফূর্ত সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলনের মাঝে ঢুকে তাণ্ডব চালালো কারা? 20 মিনিটের গুন্ডামির নেপথ্যে কারই বা মদত? ইতিমধ্যে ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিত করেছে পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইতিমধ্যেই 25 জনের পরিচয় সামনে এসেছে। উঠে এসেছে এসকে সাজান, সৌম্যদীপ মাহিশ, ঋষিকান্ত মিশ্রা, সৌরভ দে, সৌমিক দাসের নাম। আরজি করে ভয়াবহ তাণ্ডবের আরও এক ভিডিও প্রকাশ্যে। সেমিনার হলে চল শোনা যাচ্ছে ভিডিওতে। তাহলে কি সরাসরি সেমিনার হলে যাওয়াই লক্ষ্য ছিল দুষ্কৃতীদের? যদি তাই হয় তাহলে কি কারণ, কে পাঠালো তাদের? প্রশ্ন উঠছে। মাত্র 20 মিনিটেই কার্যত লন্ডভন্ড জরুরি বিভাগ। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওষুধ, হাসপাতালের শয্যা, অন্যান্য প্রয়োজনীয় জিনিস। সরকারি হাসপাতাল, যে ছবি সরকারি সম্পত্তি নষ্টের নেপথ্যে কি উদ্দেশ্য? তথ্য প্রমাণ লোপাট নাকি অন্য কোনো কারণ? প্রশ্ন অনেকগুলো। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় শোরগোল। ঘটনার দিন ডিউটিরত 50 জনকে তলব সিবিআইয়ের। সেই রাতে ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষী, নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ নিয়ে মোট 50 জনকে তলব করা হয়েছে এখনো পর্যন্ত। প্রথমে 9 জন হাজিরা দেন এবং পরে আরও 4 জন হাজিরা দেন সিজিও কমপ্লেক্সে। আরজি করে তাণ্ডবে তথ্য থাকলে শেয়ার করুন। দল রং না দেখে পুলিশ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তদন্তে এজেন্সির উপর আস্থা রাখুন, মন্তব্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। We have posted the photographs of people on our Facebook page. We have posted video also on our Facebook page. You also have taken videos only, because you were also present at the site. We would like to request you to provide, circulate it widely, and we would expect anyone can give us any information about any of the people, irrespective of any political color. If you feel there is a political leader, we have absolutely no issue as far as arresting people is concerned. So, please, our request would be that if you know that this person is present, he may be of XYZ, any political party or anything, we would take action against him. That is very, very clear. Evidence has to be scientific in nature. Now the case has gone to CBI. Let's have trust on the agency which is investigating this case. They will also come up with a scientific evidence. Whatever we had to do in whatever little time which we had,
Our officers have done everything possible. The agency would find out if there are any loopholes, any deliberate evidence destruction or anything which our team might have done. And obviously we are liable for legal action if there is something of this kind which is there. Which I am telling you that if there is anybody in our team who is done anything wrong, we are liable for it. There is a different investigating agency which is doing. Why are people so impatient? Have faith in the new investigating agency. এখন সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ফের রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা। শুক্রবার রাতে লাইনচ্যুত হয় মালগাড়ি। রাঙাপানিতে তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়ি ইয়ার্ডে ঢোকে। ট্যাঙ্কার ভর্তি করে বেরোনোর সময় দুটি বগি লাইনচ্যুত হয়। ফের দুর্ঘটনার কবলে মালগাড়ি, এবং যে খবর জানা যাচ্ছে রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি। রাঙাপানিতে তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়ি ইয়ার্ডে ঢোকে এবং ট্যাঙ্কার ভর্তি করে বেরোনোর সময় দুটি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার রাতে লাইনচ্যুত হয় মালগাড়ি। আবারও আপনাদের জানিয়ে রাখবো, ফের রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা এবং শুক্রবার রাতেই লাইনচ্যুত হয় মালগাড়ি। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই দুর্ঘটনাটি কিভাবে ঘটলো? হতাহতের কি কোনো খবর পাওয়া গেছে? কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তেলের ট্যাঙ্কার সেই তেল ট্যাঙ্কার উল্টে দিয়ে দুর্ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয়নি, এবং যেহেতু রেল দিয়েছে বাইরে এই দুর্ঘটনা ঘটেছে, যার জন্য স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। তবে বারবার এই দুর্ঘটনা কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছে যে পরিষেবা ঠিক মতন দিকে বা মেনটেন্যান্স ওয়ার্কের উপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা। শাশ্বতী, এই দুর্ঘটনার জেরে কি কোনো রেল চলাচলে কি বিঘ্নিত ঘটেছে, কি জানা যাচ্ছে? না, একেবারেই না চাষমিনা, ট্রেন চলাচলের কোনো সমস্যা ঘটেনি। সেক্ষেত্রে দুটি ওয়াগন ডিরেলমেন্টের খবর রয়েছে। ট্রেন চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে শাশ্বতী।